ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গল্প ওয়েভকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, আমরা টিম গল্প ওয়েভ। আজ আপনারা শুনবেন সুলেখক শঙ্কর সেন শর্মার কলমে সালমার প্রতিশোধ। তাহলে আর বেশি দেরি না করে চটপট শুনে নেওয়া যাক আজকের গল্প সালমার প্রতিশোধ। ধর্মপুর স্টেশনে ট্রেনটা যখন পৌঁছালো তখন রাত 1টা বেজে গিয়েছে। ট্রেন থেকে নেমে চারিদিকটা একবার তাকিয়ে দেখল সালমা। সম্পূর্ণ নির্জন প্ল্যাটফর্ম, একটা কুকুর বেড়াল পর্যন্ত নেই। ট্রেন থেকে একমাত্র ওই নেমেছে প্ল্যাটফর্মে। একটু ভয় ভয় করতে লাগলো ওর। এত রাতে বাড়ি ফিরবে কি করে? অন্য সময় হলে আব্বা স্টেশনে ওর জন্য দাঁড়িয়ে থাকতো, কিন্তু গতকাল আব্বা মালদহ গিয়েছে ব্যবসার কাজে, কিছু মাল আনবে সেখান থেকে দোকানের জন্য। আগামীকাল রাতে ফিরবে। তাছাড়া বাড়িতে তো দুজন মাত্র মানুষ, ও আর ওর আব্বা। আম্মা মারা গিয়েছেন ওর যখন ক্লাস 7 তখন। সেই থেকেই আব্বাই ওর বাবা মা সব। কিন্তু ও এখন কি করবে? এই সময় কোনো রিক্সা বা টোটোও পাওয়া যাবে না। এমনিতেও বর্তমানে ধর্মপুর দুষ্কৃতীদের আখড়া হয়ে গেছে। চুরি, ছিনতাই, খুন, ধর্ষণ ধর্মপুরে এখন রোজকার ব্যাপার। পুলিশ দেখেও দেখে না, কারণ ক্ষমতাশালী রাজনৈতিক দলের হাত আছে এদের মাথার উপরে। একরাশ দুশ্চিন্তা নিয়ে দ্রুত স্টেশনের নির্গমন পথে হাঁটা লাগালো সালমা। আজ এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। আসলে সোমবার অফিসে একটা ক্লায়েন্ট মিটিং আছে, তারই প্রেজেন্টেশন তৈরি করতে করতে রাত 9:30 বেজে গিয়েছিল। অফিস থেকে বেরিয়ে প্রায় ছুটতে ছুটতে বাস স্ট্যান্ডে পৌঁছেছিল ও। কিন্তু সেদিন কপালে ছিল আরও ভোগান্তি। প্রায় 30 মিনিট অপেক্ষার পরেও যখন শিয়ালদাহগামী কোনো বাসের টিকিটও দেখা গেল না, তখন বাধ্য হয়ে ক্যাব বুক করে শিয়ালদহ পৌঁছালো সে। তখন ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। অবশ্য শিয়ালদহ স্টেশনে পৌঁছে প্রায় সাথে সাথেই ধর্মপুরগামী সেদিনের লাস্ট লোকালটা পেয়ে গিয়েছিল। নইলে যে আরও কি যে বিপদে পড়ত। স্টেশনের বাইরে বের হয়ে এদিক ওদিক দেখল সে। স্টেশন চত্বর পথঘাট সম্পূর্ণ নির্জন। শুধু পথের দুই পাশে স্ট্রিট লাইটগুলি হলদে আলো ছড়াচ্ছে। পথে জনপ্রাণী নেই। অবশ্য এই গভীর রাতে কারোর থাকার কথাও নেই। শুধু 2-1টা কুকুর পথের এপাশে ওপাশে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাইরের দিকে হাঁটা শুরু করল সে। স্টেশন থেকে সালমার বাড়ি কাজীপাড়া হেঁটে যেতে মিনিট 20 লাগে। স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে 15 মিনিট হেঁটে গেলে ধর্মপুর গার্লস স্কুল। স্কুল পার হয়ে বাম দিকের রাস্তা ধরে মিনিট 5 গেলেই কাজীপাড়া। নির্জন রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভয় লাগছিল তার। এমনিতেও ধর্মপুর এখন একেবারেই নিরাপদ স্থান নয়। নিজের মনে হাঁটতে হাঁটতে গার্লস স্কুলের সামনে পৌঁছে গেল ও। গার্লস স্কুলের সামনে আসতেই হঠাৎই মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হতে লাগলো ওর। কিরকম একটা খারাপ অনুভূতি। মনে হচ্ছে কিছু একটা অমঙ্গল হতে চলেছে।
কেন এমন হচ্ছে বুঝতে পারল না সালমা। ভয় লাগছে খুব। মনে হচ্ছে কে বা কারা যেন লক্ষ্য করছে ওকে। থমকে দাঁড়িয়ে চারিপাশে একবার দেখে নিল সে। না, কেউ নেই। আর এই গভীর রাতে কেই বা থাকবে এই নির্জনে? নিশ্চয়ই মনের ভুল। মনের ভুল ভেবে অস্বস্তিটা মন থেকে ঝেড়ে ফেলে দিতে চাইল সালমা, কিন্তু কিছুতেই অস্বস্তিটাকে মন থেকে তাড়াতে পারল না সে। কেন যে এমন হচ্ছে তা কিছুই বুঝতে পারল না। কয়েক পা এগোতে স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা একটা ঝাঁকড়া গাছের নিচে জমাট বাঁধা অন্ধকার থেকে বেরিয়ে এসে ওর পথ আগলে দাঁড়ালো চারজন যুবক। এই চারজন যুবককে ভালো করেই চেনে সালমা। ডেভিড, হারু, রহিম আর কালু। ধর্মপুরের সবচাইতে কুখ্যাত দুষ্কৃতী। খুন, ধর্ষণ, ডাকাতি এমন কোনো কুকর্ম নেই যা ওরা করেনি। কিন্তু এই অঞ্চলের এমএলএ পলাশ হালদারের হাত ওদের উপর থাকায় কেউ ওদের গায়ে একটা আঁচড়ও লাগাতে পারেনি। চারজনের মুখ থেকে ভকভক করে দেশি মদের গন্ধ বেরোচ্ছে। প্রচণ্ড ভয়ে সালমা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ভয়ে তার হাত পা কাঁপছে। ডেভিড এগিয়ে এসে সালমার একেবারে সামনে এসে দাঁড়ালো। জড়ানো গলায় প্রশ্ন করল, এত রাতে কোথায় গেছিলে মামুনি? বাড়ি কোথায় তোমার? অট্টহাস্য করে উঠল ডেভিড। অতঃপর সঙ্গীদের দিকে একবার তাকিয়ে কি ইশারা করে সালমার হাত চেপে ধরল ডেভিড। ভয়ে আর্তনাদ করে ডেভিডকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল সালমা, কিন্তু ডেভিডের বজ্র মুষ্টি কিছুতেই সরাতে পারল না সালমা। তখনই রহিম পকেট থেকে একটা বড় ছুরি বের করে সালমার গলায় ঠেকিয়ে বলল, এই দেহ নাকি গলাটা নামিয়ে? ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমরা দুটো পায়ে পড়ি, ছেড়ে দিন। ডেভিড এক টানে সালমাকে নিজের দিকে আরেকটু আকর্ষণ করে বলল, এই দেখো, দুষ্টুমি করে না মামুনি, ও কিন্তু খুব রাগী। মুস্তি হোক, তারপর ছেড়ে দাও তোমাকে। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়েছিল সালমা। এবার সে মরিয়া হয়ে উঠল। ডেভিডের অন্যমনস্কতার সুযোগ নিয়ে সজোরে কামড় বসালো তার হাতে। আর্তনাদ করে সালমাকে ছেড়ে দিল সে। চিৎকার করতে করতে গ্রামের দিকে ছুটল সাহায্যের আশায়, কিন্তু কয়েক পা যেতে না যেতেই মাথায় প্রবল আঘাত পেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল সে। জ্ঞান হারানোর আগে হারুর চিবিয়ে চিবিয়ে কথা বলা শুনতে পেল সে। সালি বেঁচে যাবি ভেবেছিলি, আজ বুঝবি আমরা কি জিনিস। যখন সালমার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়। তার সারা শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীর জুড়ে আঁচড়ের দাগ, জামা কাপড় ছেঁড়া। সে বুঝল কাল রাত্রে শয়তানগুলোর হাতে তার সর্বনাশ হয়েছে। বাড়ি ফিরে দরজার তালা খুলে ঘরে প্রবেশ করে বিছানায় বসে হাউ হাউ করে কেঁদে উঠল সে। কি তোমার বিচার আল্লাহ। অনেকক্ষণ কাঁদার পর একটু হালকা হয়ে স্নান করতে বাথরুমে ঢুকল সে। শাওয়ার খুলে শরীরে বারবার সাবান ঘষতে লাগলো।
তার সারা শরীর নোংরা করেছে শয়তানগুলো। সারা শরীর ঘিন ঘিন করছে। সেদিন সারাটা দিন নিজের ঘরেই শুয়ে কাটালো সালমা। বিকেলের দিকে তৈরি হয়ে একটা হিজাবে নিজেকে ঢেকে দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। সালমার বাড়ি থেকে ধর্মপুর থানা মিনিট 15 রাস্তা। বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিল সে। সালমার আব্বা আনোয়ার হোসেন সাহেব যখন বাড়ি ফিরলেন তখন রাত 9টা বেজে গিয়েছে। সমস্ত বাড়ি নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে আছে। একটু অবাক হলেন তিনি। সালমা কি অফিসে গেছে? কিন্তু আজ তো শনিবার। সালমার তো শনি রবিবার ছুটি থাকে। তবে কি কোথাও বেরিয়েছে সে? কিন্তু এত রাতে কোথায় বেরোবে সে? এমনিতেও ধর্মপুরের পরিস্থিতি এখন ভালো নয়। মেয়েটার কোনো বিপদ আপদ হয়নি তো? বুকটা ছ্যাদ করে উঠল তার। সকাল থেকে কাজকর্মে ব্যস্ত থাকায় মেয়েকে ফোন করতে পারেননি তিনি। বিকেলে বাসে আসতে আসতে কয়েকবার ফোন করেছিলেন, কিন্তু বারবারই সালমার ফোন সুইচ অফ বলছিল। প্রবল দুশ্চিন্তা নিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালেন তিনি। না, দরজায় তালা নেই। তার মানে সালমা ভিতরেই আছে। কিন্তু আলো জ্বালায়নি কেন? শরীর টরীর খারাপ হলো না তো? প্রবল দুশ্চিন্তা নিয়ে দরজার কড়া নাড়লেন তিনি। কয়েক মুহূর্তের মধ্যে ভিতরে ও দরজার বাইরের আলো জ্বলে উঠল। তার সামান্য পরেই দরজা খুলে গেল। সালমাকে দেখে প্রায় আঁতকে উঠলেন আনোয়ার সাহেব। এই কোন সালমা? চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি। এই 2 দিনে এত পরিবর্তন? একরাশ উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে রে তোর সালমা বেটি? এ কি অবস্থা হয়েছে তোর? কয়েক মুহূর্ত ফ্যাল করে আব্বার দিকে চেয়ে রইল সালমা। তারপরেই প্রবল কান্নায় ভেঙে পড়ল। সালমাকে কাঁদতে দেখে প্রথমটা হতচকিত হয়ে গেলেন তিনি। তারপরেই ব্যস্ত হয়ে পড়লেন। সালমা বেটি, কি হয়েছে তোর? কি হয়েছে তোর বল আমাকে। কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে কাল রাত থেকে তার সাথে যা যা ঘটেছে সবকিছু খুলে বলল সে। শুনতে শুনতে রাগে দুঃখে যেন পাথর হয়ে গেলেন তিনি। কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন তিনি। তার 2 চোখ থেকে অঝোর ধারায় জল ঝরতে লাগল। কিছুক্ষণ বাদেই মুখ তুললেন তিনি। গম্ভীর স্বরে বললেন, তৈরি হয়ে নে বেটি, আমরা থানায় যাব। ওই ইবলিশের বাচ্চাগুলোর নামে কমপ্লেন করতে হবে। গিয়েছিলাম আব্বু, বিকেলে থানায় গিয়েছিলাম, কিন্তু সেখানে কমপ্লেন নেওয়া তো দূরস্থ, আমাকে রীতিমতো হুমকি দিয়েছে থানার বড়বাবু। বলেছে এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করলে তোমাকে মিথ্যা কেসে ফাঁসাবে। আইন পুলিশ এগুলো কিছুই আমাদের জন্য নয় আব্বু, এগুলো আমাদের জন্য নয়। কেন, কি হয়েছিল থানায়? কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল সালমা। তারপর আজ বিকেলে থানায় ঘটে যাওয়া ঘটনা খুলে বলতে লাগলো ধীরে ধীরে। কমপ্লেন লেখার সময় যেই অফিসার কমপ্লেন লিখছিলেন তিনি সালমাকে প্রশ্ন করেছিলেন, আপনি কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ স্যার, প্রত্যেককেই আমি চিনেছি। ডেভিড বিশ্বাস, কালু শেখ, হারু মন্ডল আর রহিম শেখ। নামগুলো শোনামাত্র চমকে উঠেছিলেন সেই অফিসার। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে দ্রুত চলে গেলেন বড় বাবুর ঘরে।
এবং প্রায় মিনিট খানেকের মধ্যেই বড়বাবুর ঘরে ডাক পড়েছিল সালমার। বড়বাবু লোকটির বয়স খুব বেশি হলে 50 বছর, মোটাসোটা, গোলগাল, মাথা জোড়া টাক। লোকটিকে দেখলে ফেলুদা গল্পের জটায়ু ওরফে লালমোহনবাবুর কথা মনে পড়ে। বড়বাবুর নাম পশুপতি ঘোষ। সালমা ভিতরে ঢুকলে তার টেবিলের উল্টো দিকের চেয়ার দেখিয়ে বসতে ইঙ্গিত করলেন পশুপতিবাবু। কয়েকটা ভালো ছেলেকে মিথ্যে অপবাদে ফাঁসাতে আপনার লজ্জা করে না? থতমত খেয়ে ফ্যাল ফ্যাল করে বড়বাবুর দিকে চেয়ে রইল সে। বড়বাবু এবার গর্জে উঠলেন। আমি ওদের ব্যক্তিগতভাবে চিনি, ওরা সব ভালো ছেলে, সমাজসেবী। আপনার সাহস হলো কি করে ওদের নামে মিথ্যে কমপ্লেন করার? আজ আপনাকে ছেড়ে দিলাম, পরের বার আবার থানা এলে এমন কেসে ফাঁসাবো ওই কমপক্ষে 15 বছর জেলের ঘানি টানতে হবে। আর যদি ভবিষ্যতে কি করবেন ভবিষ্যতে? আমি এফআইআর করতে এসেছি আর আপনি তার এফআইআরটা নিতে বাধ্য। কি করবেন আপনি? হারামজাদি, তুই আমাকে নিয়ম শেখাচ্ছিস? শোন, যা হয়েছে ভালো হয়েছে। যদি এই বিষয়ে এখানে শেষ না করিস অথবা বাড়াবাড়ি করিস, তোর বাপকে গাঁজা কেসে এমন ফাঁসাবো যে কমপক্ষে 10 বছর জেলের ভাত খাবে। আর নইলে অন্য ব্যবস্থা তো আছেই। আর কিছু বলতে পারল না সালমা, ফুঁপিয়ে কেঁদে উঠল সে। সান্ত্বনা দেওয়ার জন্য সালমার মাথায় ডান হাতটা রাখলেন আনোয়ার সাহেব। তার মুখ থমথম করছে। কিছুক্ষণ পর গম্ভীর মুখে তিনি বললেন, এর শাস্তি ওরা পাবে। কালি আমি এমএলএ মহাদেব ঘোষের কাছে যাব, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু ওদের ছাড়বো না ইনশাল্লাহ, ওদেরকে ছাড়বো না। কথাটা বলতে বলতে আনোয়ার সাহেবের চোখ যেন জ্বলে উঠল। তখনই সদর দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিল। এই রাত্রে আবার কে এলো? তখনই দরজায় আবার ধাক্কা, এবার আরো জোরে। এবার ভয় পেল সালমা আর আনোয়ার সাহেব। কাঁপা কাঁপা স্বরে আনোয়ার সাহেব প্রশ্ন করল, কে? দরজা খুলুন, আমরা পুলিশ। বিস্মিত চোখে আনোয়ার সাহেব আর সালমা দুজন দুজনের দিকে একবার তাকালো। তারপর আনোয়ার সাহেব এগিয়ে গিয়ে দরজা খুলতেই ঘরে ঢুকে এলো থানার সেই আইসি পশুপতি ঘোষ এবং আরও 2 জন কনস্টেবল। ঘরে ঢুকেই কনস্টেবল দুজনের দিকে তাকিয়ে পশুপতি ঘোষ নির্দেশ দিলেন, রতন, জাভেদ, ঘরগুলো ভালো করে সার্চ করে দেখো। কনস্টেবলের একজন ঘরের ভিতর জিনিসপত্র তছনছ করে কি যেন খুঁজতে লাগলো। অপরজন পাশের ঘরে ঢুকে গেল। আনোয়ার সাহেব কঠিন স্বরে প্রশ্ন করলেন, আপনি আমার ঘরে কি খুঁজছেন, আমি কি জানতে পারি? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি দেশ বিরোধী উগ্রবাদী সংগঠন তেহরিকি হিন্দুস্তানের সাথে যুক্ত আছে। কথা শেষ করার আগেই জাভেদ নামের কনস্টেবলটি ঘরে এসে ঢুকল। তার হাতে কাপড়ের ধরা কিছু একটা জিনিস। লোকটি ঘরে ঢুকে সেই বস্তু আইসির দিকে বাড়িয়ে দিয়ে বলল, পাওয়া গেছে স্যার, ওই ঘরে চালের ড্রামের মধ্যে লুকিয়ে রাখা ছিল। আনোয়ার সাহেব দেখলেন কাপড়ে জড়ানো বস্তুটি একটি দেশি পিস্তল। তিনি অবাক হয়ে বললেন, এটা আমার নয়। ধরা পড়লে সবাই এই কথাই বলে। আপনাকে গ্রেফতার করা হলো। সালমা এতক্ষণ পুরো বিষয়টা চুপ করে দেখছিল এবং ব্যাপারটা বুঝে নিতে চাইছিল। এবার মুখ খুলল সে। স্যার, বাবাকে ছেড়ে দিন। আমি জানি এইসব নাটক কেন করছেন আপনি। আমরা বিষয়টা ভুলে যাব, কোনো কমপ্লেন করব না। বিষয়টা এখানেই শেষ করুন। পথে এসো। তখনই তোমাকে দেখে বুঝেছিলাম তুমি সহজে হার মানবে না। যাই হোক, সোজা আঙুলে কাজ না হলে আঙুল তো বাঁকাতেই হয়। কিন্তু পরে যে তোমার মত বদলাবে না তার গ্যারেন্টি কি? তার গ্যারেন্টি কি? সালমা চুপ করে রইল। আইসি পকেট থেকে একটা স্ট্যাম্প পেপার বার করে এগিয়ে দিলেন সালমার দিকে। বললেন, এটা স্বীকারোক্তি।
এখানে লেখা আছে তুমিও তোমার আব্বা দেশ বিরোধী উগ্রবাদী সংগঠন তেহরিকি হিন্দুস্তানের সাথে যুক্ত। এটা আমার কাছেই থাকবে। হ্যাঁ, আমি কোনো কিছুই করব না। যদি তোমার বা তোমার আব্বা ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে ট্যাপু করো তবে। বলেই জোরে জোরে হেসে উঠলেন তিনি। সালমা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আইসি পশুপতি ঘোষের দিকে। তারপর প্রশ্ন করল, আপনি ওদের বাঁচাতে চাইছেন কেন? আপনার কি স্বার্থ? বোকামি এখনো বুঝুনি? হ্যাঁ, আরে আমি ওদের বাঁচাতে চাইছি একটাই কারণে। এই জন্য আমি বেশ কিছু টাকা পেয়েছি, আর স্থানীয় এমএলএ আমাকে অনুরোধ করেছেন এই বিষয়টা শান্তিপূর্ণ মীমাংসার জন্য। কারণ সামনে ইলেকশন, আর জেতার জন্য ডেভিড আর তার দল বলে সাহায্য দরকার। আর তোমাদের ভাগ্য ভালো, সামনে ইলেকশন। অন্য সময় হলে তোমাদের লাশ পড়ে থাকতো কোনো নির্জন রেল লাইনের ধারে অথবা নদীর পাড়ে। নাও, এবারই কাগজে দুজনে সই করো। পুলিশ চলে যাওয়ার পর অনেকক্ষণ চুপ করে বসে রইল ওরা। অনেকক্ষণ পর সালমা উঠল, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি রান্না বসাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও আব্বু। আনোয়ার সাহেব মুখ তুললেন, তার দুই চোখে অশ্রু চকচক করছে। আমরা এইভাবেই হেরে যাব, চিরকাল অন্যায় জিতে যাবে। আমরা কখনোই ন্যায় পাবো না। এই জীবনই আমাদের মেনে নিতে হবে। হয়তো এটাই আল্লাহর মর্জি। এরপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে সালমা এবং আনোয়ার হোসেন, কিন্তু সেই রাতের দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে তাদের। হয়তো প্রচণ্ড মনের জোর তাদের ভেঙে পড়তে দেয়নি। সালমা অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়েছিল। গত 1 বছরে সে একদিনও ছুটি নেয়নি। জমা ছুটিও ছিল অনেক। এই কারণেই সহজেই তার ছুটির আবেদন মঞ্জুর হয়েছিল। সেদিন সকালে বাজার থেকে ফেরার পথে হঠাৎ পথের ধারে বড় বটগাছটার নিচে একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন আনোয়ার সাহেব। দেখলেন রাস্তার মধ্যে একটা কালো কুকুর মরে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে রাস্তার কোনো গাড়ির ধাক্কায় মারা পড়েছে সেটি। আর 7টা ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা মরা কুকুরটার চারপাশে কুই কুই করছে। দেখেই বোঝা যাচ্ছে মরা কুকুরটারই বাচ্চা সেগুলো। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন আনোয়ার সাহেব। কিছু ভাবলেন মনে মনে। কিছুক্ষণ পর তিনি যখন বাড়ি ফিরলেন তখন বাজারের ব্যাগ ছাড়াও সদ্য কেনা একটা ব্যাগের ভিতর কুই কুই করছে 7টা ছোট ছোট কুকুরের বাচ্চা। বাড়িতে ঢুকে বারান্দার এক কোণায় একটা বড় চটের বস্তা পেতে সেখানে কুকুরগুলিকে রেখে সালমাকে ডাকলেন আনোয়ার সাহেব। বাইরে বেরিয়ে কুকুরগুলোকে দেখে অবাক হলো সালমা। জিজ্ঞাসু চোখে আব্বার দিকে তাকাতে তিনি হেসে বললেন, বাজারের সামনের ওই বড় রাস্তাটায় এদের মাকে কোনো গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। এগুলোকে দেখে খুব মায়া হলো, তাই বাড়ি নিয়ে এলাম। বলেই কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন তিনি। কিছুটা নিজের মনেই বললেন, আল্লাহ ওদের পাঠিয়েছে আমার কাছে, ওদের ট্রেনিং দেব আমি। সালমা কথাটা শুনে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো আব্বার দিকে। সে জানে বছর 10 আগেও তার আব্বার মতো ডগ ট্রেনার সমস্ত ধর্মপুরে ছিল না, আজও নেই। সেটাই ছিল আনোয়ার হোসেনের শখ। ছোটবেলায় সালমাকেও হাতে ধরে বিভিন্ন কিছু শিখিয়েছিলেন তিনি। কিন্তু বছর 15 আগে স্ত্রী অর্থাৎ সালমার আম্মুর মৃত্যুর পর তিনি সব ছেড়ে দেন। আব্বার অন্যমনস্কভাবে বলা কথাটা শুনে কেমন যেন সন্দেহ হলো সালমার।
কিসের যেন ইঙ্গিত পাচ্ছে সে আব্বার এই কথায়। কাঁপা কাঁপা গলায় সালমা বলল, আব্বা, এগুলো তো সব দেশি কুকুর। তো ঠিকঠাক ট্রেনিং পেলে এগুলোই হয়ে উঠবে জার্মান শেপার্ড বা ডোবারম্যানের সমকক্ষ। তুই কলকাতা পুলিশের কুকুর আশার নাম শুনেছিস কখনো? দেশি কুকুর, কিন্তু এখন সে টেক্কা দিচ্ছে জাতের কুকুরদের সঙ্গে। আমিও এদের তৈরি করব। ন্যায় অন্যায়ের এই যুদ্ধে এরাই হবে আমার হাতিয়ার। কিন্তু আব্বু, এদের ট্রেনিং কোথায় দেবে তুমি? কেন? পোপপাড়ার পরিত্যক্ত পুরনো মন্দিরের সামনে যে খোলা মাঠ আছে সেইখানে। জায়গাটা নির্জন, কেউ যায় না ওইখানে। ট্রেনিং এর পক্ষে একেবারে আদর্শ জায়গা। আগুন নিয়ে খেলো না আব্বু, ওরা কিন্তু সাংঘাতিক। আমি জানি ওরা ভয়ঙ্কর। ক্ষমতা ওদের হাতে, পুলিশ ওদের হাতে, কিন্তু ওরা যতই ভয়ঙ্কর হোক না কেন আমি ওদের ছাড়ব না। ওদেরকে আমি মরবই, ওদের মরতেই হবে ইনশাল্লাহ। কথাটা বলতে বলতে উত্তেজিত হয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ বুকের বাম দিক চেপে ধরলেন তিনি। প্রচন্ড যন্ত্রণায় মুখ বেঁকে গেছে। ছুটে গিয়ে আব্বাকে ধরল সালমা, কিন্তু কিছু বলার অবকাশ পেল না আনোয়ার সাহেব। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি সমস্ত যন্ত্রণার ঊর্ধ্বে চলে গেছেন। এক বছর পরের কথা। সালমা চাকরি ছেড়ে দিয়েছে। এখন সে বাবার দোকান দেখাশোনা করে। ধর্মপুর বাজারে স্টেশনারি দোকান ছিল আব্বুর। সালমা এখন প্রতিদিন নিয়ম করে দোকানে বসে। প্রথম প্রথম অসুবিধা হলেও ব্যবসাও এখন ভালোই চলছে তার। এই এক বছরে অনেক ঘটনা ঘটে গিয়েছে ধর্মপুরে। ইলেকশনের আগে হঠাৎই এক দুর্ঘটনায় মৃত্যু হলো সেই অঞ্চলের এমএলএ পলাশ হালদারের। যদিও লোকের ধারণা এই অ্যাক্সিডেন্টের পিছনে ছিল ডেভিড নিজে। তারপরেই ক্ষমতাশীল পার্টির অনুগ্রহে নতুন প্রার্থী হয় ডেভিড বিশ্বাস এবং ইলেকশন সহজেই জিতে গিয়েছিল সে। ডেভিড নতুন এমএলএ হওয়ার পর ধর্মপুরে যেন নেমে এসেছে কাল রাত্রি। দিন দিন সাধারণ মানুষদের উপর তাদের অত্যাচার বেড়েই চলেছে। তাদের অত্যাচারে মেয়েরা বাড়ির বাইরে বের হতে পারে না। কখন কাকে তুলে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। ধর্মপুরে অনেকগুলো নতুন বার কাম রেস্টুরেন্ট খুলেছে। সেখানে শরাব থেকে শাবাব সবই পাওয়া যায়। এক কথায় বলতে গেলে ধর্মপুরকে পুরো মাত্রায় নরক বানিয়ে ফেলেছে ডেভিড আর তার সাঙ্গপাঙ্গরা। এছাড়া বেনামে জোর করে জমি দখল করে সেখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। কেউ বাধা দিলে বা প্রতিবাদ করলে দুদিন বাদে তার মৃতদেহ হয় রেললাইনের পারে, নয় নদীর জলে ভেসে যায়। পুলিশ যথারীতি চুপ। আর হবে নাই বা কেন? পশুপতি ঘোষ এখন ধর্মপুর থানার আইসি। ডেভিডের পাপ কাজে মদত ও আইনি সমর্থন তো তিনিই দিচ্ছেন, বিনিময়ে পাচ্ছেন প্রচুর টাকা। রাত 11টার সময় ওয়েসিস বার থেকে বের হলো রহিম শেখ। আজ নেশাটা একটু বেশিই হয়ে গিয়েছে। একটু টলতে টলতে পার্কিংয়ে এসে নিজের সদ্য কেনা গাড়িটাতে উঠে স্টার্ট দিয়ে সোজা রাস্তায় উঠে এলো সে। প্রচণ্ড জোরে গাড়ি চালিয়ে দিল তার ফ্ল্যাটের উদ্দেশ্যে। ডিসেম্বর মাস, আজ ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। রাস্তায় আজ আর কোনো গাড়ি নেই। আর এমনিতেও ধর্মপুরে সন্ধ্যের পর লোক বাইরে বেরোতে সাহস পায় না। গাড়িটা দুর্দান্ত বেগে ছুটছে গন্তব্যের দিকে। একটু এগিয়ে ডান পাশে ধর্মপুর গার্লস স্কুল, তার পাশেই তার একটা প্রজেক্ট চলছে। 5 তলা একটা শপিং মল তৈরি হচ্ছে।
এই প্রজেক্টে তারা 3 জন পার্টনার, সে, কালু আর হারু। অবশ্য ডেভিডও আছে, তবে বেনামে। আসলে ডেভিডের সমস্ত কাজের ভাগিদার এরা 3 জন। জমি দখল, খুন, ধর্ষণ আর অন্যান্য যে কোনো পাপ কাজে ডেভিডের সঙ্গী তারা। হঠাৎ কিছু একটা দেখে সজোরে ব্রেক কষল রহিম। সে দেখল স্কুলের সামনে রাস্তার একধারে দাঁড়িয়ে আছে কালো হিজাব পরা এক রমণী। মেয়েটিকে দেখে মনের ভিতর একটা উট অভিসন্ধি খেলে গেল রহিমের। যাক, আজ এই ঠান্ডা রাত আর একা কাটাতে হবে না, মনে মনে ভাবল রহিম। গাড়ি থেকে নেমে টলতে টলতে মেয়েটির দিকে এগিয়ে গেল সে। মেয়েটি হিজাবের আড়ালে স্থির চোখে তাকিয়ে দেখছিল এক দৃষ্টিতে। মেয়েটির সামনে এসে রহিম বলল, এই মামুনি, একা একা এখানে দাঁড়িয়ে আছো কেন শোনা? হিজাবের আড়াল থেকে মৃদু হাসল মেয়েটি, তারপর বলল, আমি তো তোমার জন্যই দাঁড়িয়ে আছি রহিম শেখ। আমি জানি তুমি রোজ রাতে মদ খেয়ে চুর হয়ে এই পথ দিয়েই বাড়ি ফেরো। গত 3 দিন আমি দাঁড়িয়েছিলাম এখানে, তুমি চলে গিয়েছিলে, দাঁড়াওনি, কিন্তু আমি জানতাম তুমি দাঁড়াবেই। ভিতরে ভিতরে থমকালো রহিম। কি বলছে মেয়েটি? কোথায় এই সময় মেয়েরা ভয় পায়, পালাতে চায়, আর এ বলছে তার জন্যই অপেক্ষা করছে। রহিম বলল, কে তুমি, আর আমার জন্য অপেক্ষা করছো কেন? এক ঝটকায় হিজাবের মুখের ঢাকা সরিয়ে দিল মেয়েটি। খুব চেনা মুখ, কোথায় যেন দেখেছে একে রহিম। মেয়েটি জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে হঠাৎ এক অদ্ভুত অজানা সুরে শীষ দিয়ে উঠল। পর মুহূর্তেই কিছু চাপা গর্জন শুনে চমকে পিছনে তাকাল রহিম। মুহূর্তেই প্রবল আতঙ্কে হিম হয়ে গেল সে দেখল নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়িয়েছে 7-7টা কুকুর। একটা সাদা, 2টো কালো আর বাকিগুলো লাল। দেশি কুকুর হলেও এই মুহূর্তে সেগুলিকে সাক্ষাৎ নেকড়ের মতো মনে লাগছে তার। অস্ফুট আর্তনাদ করে 2 পা পিছিয়ে গেল সে। তার নেশা ছুটে গেছে, সেখানে ভর করেছে প্রবল আতঙ্ক। নিজেকে সামলে আর চোখে গাড়ির দিকে চাইল সে। দ্রুত গাড়ির দিকে ছুট লাগাল সে। যদি কোনোভাবে গাড়ির ভিতর ঢুকে পড়তে পারে তবে এ যাত্রা বেঁচে যাবে। কিন্তু কয়েক পা যেতে না যেতেই তার উপর ঝাঁপিয়ে পড়ল কুকুরগুলি। মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। পর মুহূর্তেই ঘাড়ে প্রবল যন্ত্রণা অনুভব করল সে। একটা কুকুরের ধারালো দাঁত তখন বসে গেছে তার ঘাড়ে। অন্য কুকুরগুলোর ধারালো দাঁত ফালা ফালা করে ফেলছে তার শরীরটাকে। তখনই সাদা কুকুরটা এক প্রবল কামড়ে ছিঁড়ে ফেলেছে তার গলার নলি। মৃত্যু যন্ত্রণায় কিছুক্ষণ ছটফট করতে করতে হঠাৎই বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ল 1 বছর আগে এই স্কুলের সামনে তাদের কাছে ধর্ষিত হওয়া মেয়েটির কথা। এই তো সেই মেয়েটি। সালমাকে এখন চিনতে পেরেছে সে, কিন্তু খুব বেশি চিন্তা করার সুযোগ পেল না সে। তার শরীরটা কয়েকবার কেঁপে উঠে চিরদিনের মতো স্থির হয়ে গেল। পরদিন সকালে রহিম শেখের মৃত্যুর খবরটা পুরো ধর্মপুর জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। তবে সত্যি কথা বলতে রহিমের মৃত্যুতে শহরের সাধারণ মানুষ খুশিই হল, যদিও বাইরে কেউ কিছু প্রকাশ করল না। সকালবেলাতেই পুলিশের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডেভিড, কালু আর হারু। ধর্মপুর গার্লস স্কুলের সামনে
ক্ষতবিক্ষত দেহটা দেখে আতঙ্কে শিউরে ওঠে ওরা। কি ভয়ানক মৃত্যু! ডেভিডকে দেখে এগিয়ে আসে থানার আইসি পশুপতি ঘোষ। দেখে ভাবে মনে হচ্ছে কোনো জন্তুর কাজ, কুকুরও হতে পারে, কিন্তু এত ভয়ঙ্কর মৃত্যু। ডেভিড এক দৃষ্টিতে তাকিয়েছিল রহিমের মৃতদেহটার দিকে, এবার সরাসরি আইসির দিকে তাকিয়ে বলল, কোনো পাগলা কুকুর হতে পারে। কাল মদ খেয়ে রাস্তায় কোনো কুকুরকে উত্ত্যক্ত করেছিল, এমন স্বভাব তো ওর ছিলই। বিষয়টা কিন্তু অন্যরকম লাগছে। একটা কুকুর নয়, আমরা এই স্পটে অনেকগুলো কুকুরের লোম পেয়েছি। মনে হচ্ছে অনেক কুকুর একসাথে এটাকে অ্যাটাক করেছিল। ডেভিড তীক্ষ্ণ চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আইসির দিকে। আজকাল কি গাঁজা খেতে খেতে ইংলিশ সিনেমা দেখছেন? ওটা অ্যাক্সিডেন্ট। এই ধর্মপুরে এখন ক্ষমতা কারণ নেই যে আমার লোকের গায়ে হাত দেবে, ঠিক আছে? আইসি কিছু আর বলল না, কিন্তু তার পুলিশি মনে কিসের এক সন্দেহ যেন দানা বাঁধছে। তার মনে পড়ে যাচ্ছে 1 বছর আগে তার ইনফরমারের দেওয়া একটা খবর। কাজীপাড়ায় সেই ধর্ষিত মেয়েটি ও তার বাবার গতিবিধির উপর নজর রাখতে বলেছিলেন তার এক ইনফরমারকে। সেই ইনফরমার মেয়েটির বাবার মৃত্যুর খবর দেওয়ার সাথে মেয়েটির বাড়িতে কয়েকটা কুকুর পোষার খবরও দিয়েছিল বটে, কিন্তু তিনি গুরুত্ব দেননি। কিন্তু এখন কেমন যেন তার সন্দেহ হচ্ছে, রহিম শেখের মৃত্যুর সাথে মেয়েটির কোনো যোগাযোগ নেই তো। তাছাড়া তিনি আরও জেনেছিলেন মেয়েটির বাবা নাকি একসময় খুব ভালো ডগ ট্রেনার ছিলেন। হয়তো মেয়েটিও ভালো ডগ ট্রেনার। না, মেয়েটির সম্পর্কে আরও খোঁজ খবর নিতে হবে, মনে মনে ভাবলেন তিনি। রাত 9টা নাগাদ এসআই আখতার আলমকে ডেকে পশুপতি ঘোষ বললেন, আলাম, আমি বেরোচ্ছি, একটু ব্যক্তিগত দরকার আছে, বাইকটা নিয়ে গেলাম। আরে খুব প্রয়োজন ছাড়া আমাকে ডাকবে না বা ফোন করবে না, বুঝেছ? ঠিক আছে তো? সুবোধ বালকের মতো সম্মতি জানালেন এসআই আখতার আলম। বাইক নিয়ে থানা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তার গমনের পথের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এসআই আখতার। তিনি জানেন বড়বাবু এখন অভিসারে যাচ্ছেন, প্রতি শুক্রবারেই যান। এখান থেকে 8 কিলোমিটার দূরে বেগমপুরে তার একজন রক্ষিতা আছে, সেখানে আজ রাতটা কাটাবেন তিনি। জোরালো হেডলাইটের আলোয় অন্ধকার চিরে দ্রুত গতিতে প্রচণ্ড ভটভট আওয়াজ তুলে ছুটে চলেছে রয়্যাল এনফিল্ড বাইকটি। আজ ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, জ্যাকেটের ভিতর দিয়ে ঠান্ডা ঢুকে হাড় পর্যন্ত জমিয়ে দিচ্ছে পশুপতিবাবুর। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। তিনি এখন তার আগত অভিসারের চিন্তায় মগ্ন। বেগমপুরে যাওয়ার 2টি রাস্তা আছে, একটি জাতীয় সড়ক ধরে সোজা, অপরটি কাজীপাড়া দিয়ে কিছুটা গেলে একটা কবরস্থান আছে। তার বাম দিকে যে সোজা রাস্তাটা ঢুকে গেছে সেদিক দিয়ে গেলে মোটামুটি 30 মিনিট সময় বাঁচবে তার। কিন্তু ওই রাস্তাটা খুব নির্জন এবং সরু। রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল গাছ ও ঝোপঝাড় জায়গাটা কেমন রহস্যময় করে তুলেছে। সময় বাঁচাতে সেই রাস্তাটায় ধরলেন পশুপতিবাবু। অবশ্য বরাবরই তিনি এই রাস্তাটাই ধরেন। কিছুক্ষণের মধ্যেই কবরস্থানের সামনে এসে পড়লেন তিনি। এখান থেকে পাশের সরু জঙ্গলে পথ ধরে যেতে হবে তাকে। ওই সরু আঁকাবাঁকা পথ ধরে ঘণ্টাখানিক গেলেই বেগমপুর। সেই রাস্তায় বাইক ঘোরাতে যেতেই হঠাৎ অন্ধকারের মধ্যে একটা মৃদু শিসের আওয়াজ শুনলেন তিনি। মুহূর্তেই কয়েকটা চাপা গর্জন। কিছু বুঝবার আগে কি বা কারা ঝাঁপিয়ে পড়ল তার উপর। টাল সামলাতে না পেরে গাড়ি নিয়ে পথের মধ্যেই উল্টে পড়লেন তিনি। গাড়িটা কাত হয়ে পড়েছে তার বাম পায়ের উপর। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সেখানে।
মনে হয় হাড় ভেঙেছে। বাম হাতেও কোনো সার পাচ্ছেন না তিনি। ভেঙেছে নাকি? তখনই আবার চাপা গর্জনের আওয়াজ। চমকে উঠলেন তিনি। আত্মরক্ষার স্বার্থে কোমর থেকে পিস্তলটা বের করতে গিয়ে প্রচণ্ড চমকে উঠলেন তিনি। অভিসারে আসার খুশিতে পিস্তলটা আনতেই ভুলে গেছেন তিনি। মনে মনে নিজেকে অভিসম্পাত করলেন তিনি। তখনই আবার চাপা গর্জন শোনা গেল। ভয়ে ভয়ে কোনোভাবে মাথা ঘোরালেন তিনি। আর পর মুহূর্তেই প্রবল আতঙ্কে শির দাঁড়াবে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তিনি দেখলেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে জ্বলজ্বল করছে বেশ কয়েকটা সবুজ চোখ। ঠিক তখনই তার মুখের উপর জোরালো টর্চের আলো পড়ে চোখ যেন ধাঁধিয়ে গেল তার। পরক্ষণেই নারী কণ্ঠের খিলখিল করে হাসির শব্দ। কি যেন অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল দুধে পুলিশ অফিসার পশুপতি ঘোষের। ডান হাতে চোখ আড়াল করে কাতরাতে কাতরাতে জিজ্ঞাসা করল, কে তুমি? নারীমূর্তি পশুপতি ঘোষের এক হাতের মধ্যে এসে দাঁড়ালো। তারপর কেমন কেটে কেটে বলল, আপনাকে এই অবস্থায় দেখে ভীষণ ভালো লাগছে স্যার। বিশ্বাস করুন, ভীষণ ভালো লাগছে। আপনার মতো জানোয়ারকে এমন অসহায় আহত অবস্থায় দেখব, এ আমার গত 1 বছরের আশা। অবশ্য আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। মুহূর্তের মধ্যে যেন নারী মূর্তিকে চিনতে পারলেন পশুপতি ঘোষ। সালমা! যাক, চিনতে পেরেছেন তাহলে ভালো। রহিম শেখ তো চিনতেই পারেনি মৃত্যুর আগে। তার মানে তুমি মেরেছ রহিমকে? হ্যাঁ, কিভাবে কিভাবে? এক্ষুনি দেখতে পাবে। এবার তো পালা তোমার। প্রবল আতঙ্কে হিম হয়ে গেছেন পশুপতি। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে অনুনয় করলেন, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি ক্ষমা চাইছি। ক্ষমা? তোমাকে ক্ষমা করলে আল্লাহ আমায় মাফ করবে না। কথা শেষ করে চাপা গলায় শেষ দিল সে। কুকুরগুলো এতক্ষণে পশুপতি ঘোষকে ঘিরে চুপ করে বসেছিল। সংকেত পাওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল তার উপর। আঁচড়ে কামড়ে ফালাফালা করতে লাগলো তার শরীরটা। প্রবল যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হলো তার। পশুপতি ঘোষের ক্ষত বিক্ষত দেহটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সালমা। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফিরে চলল বাড়ির দিকে। তাকে অনুসরণ করে চলেছে 7-7টা কুকুর। আরও 2 দিন কেটে গেছে। পরপর 2টি মৃত্যু ধর্মপুরে বয়ে আনলো এক আতঙ্কের পরিবেশ। সন্ধে হতেই দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে লোকজন প্রায় নেই বললেই চলে। পুলিশ প্রশাসনও নড়ে চড়ে বসেছে। জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুলিশ টহল দিয়ে বেড়াচ্ছে সমস্ত ধর্মপুর জুড়ে। রহিম শেখ ও পশুপতি ঘোষের পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে। 2টি মৃত্যুর কারণ একই। বেশ কয়েকটি কুকুর প্রবল হিংস্রতার সাথে ফালাফালা করেছে ওদের শরীর। আইসি পশুপতি ঘোষের মৃত্যুর পর ডেভিড বাধ্য হয়েছে বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে। এগুলো যে পরিকল্পিত খুন সে হারু এবং কালু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে, কিন্তু এমন কাজ কে করল, কিভাবে করল, কিছুতেই মাথায় আসছে না তার। এ যেন এক হলিউড সিনেমা। এ কোন ভয়ঙ্কর শত্রু তৈরি হলো তার? অন্যায় পাপ তো কম করেনি তারা,
প্রত্যেকবারই তাদের কাজে নির্দ্বিধায় সাহায্য করেছিল আইসি পশুপতি ঘোষ। শুধু কাজের শেষে টাকার গোছা বুঝে নিত সে। তাদের সাথে সহযোগিতা করতে করতে তারও অনেক শত্রু তৈরি হয়েছিল। তাদেরই কেউ এইরকম যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে তাকে, ঠিক যেমন রহিমকে দিয়েছিল। কিন্তু কে বা কারা সেই শত্রু? মাথার ভেতরটা কেমন ভোঁ ভোঁ করতে থাকে ডেভিডের। এই প্রথম সে ভয় পেয়েছে, প্রবল ভয়। কারণ সে নিজের চোখে রহিম আর পশুপতি ঘোষের মৃতদেহ দেখেছে। কথাটা ভাবতেই তার চোখের সামনে ভেসে ওঠে রহিম আর পশুপতি ঘোষের ক্ষতবিক্ষত মৃতদেহ দুটো। প্রবল আতঙ্কে শিউরে ওঠে সে। এর মধ্যে ধর্মপুর থানায় এসেছেন নতুন আইসি অনির্বাণ রায়। মধ্য 40-এর এই অফিসারটির সৎ এবং ন্যায়পরায়ণ বলে বেশ নামডাক আছে। থানায় এসে নিজের চেয়ারে বসে প্রথমেই তিনি ডেকে পাঠালেন এসআই আলমকে। আলম এসে স্যালুট করে দাঁড়াতেই তিনি ইশারায় উল্টো দিকের চেয়ারে বসতে বললেন। আলম বসতে তিনি কয়েক মুহূর্ত আলমের মুখের দিকে তাকিয়ে বললেন, 3 দিনে 2টো খুন, একজন বিজনেসম্যান আর একজন পশুপতিবাবু। দুজনের খুনের ধরনই একই রকম। তা আপনি তো বর্তমানে এই কেসের ইনভেস্টিগেশন অফিসার, শুনি কি সূত্র পেলেন? পেয়েছি স্যার। ভিকটিমদের ওপর 7টা কুকুর আক্রমণ করেছিল, সবগুলোই দেশি কুকুর। মার্ডার স্পটগুলিতে আমরা আলাদা আলাদা 7টা কুকুরের লোম পেয়েছি। কুকুরগুলো ওয়েল ট্রেন। সত্যি বলতে প্রথম খুন হয়েছিল রহিম শেখ। বছরখানেক আগে ও নাম করা দুষ্কৃতী ছিল। রহিম এবং কালু শেখ হাড়ু মণ্ডল, আর এদের নেতা ছিল বর্তমান এমএলএ ডেভিড বিশ্বাস। চোরাচালান, ড্রাগস, খুন, ধর্ষণ এমন কোনো অপরাধ নেই যা ওরা করেনি। ওদের মতদাতা ছিল আগের এমএলএ পলাশ হালদার এবং পশুপতি স্যার। যাই হোক, কিন্তু গত ভোটের আগে এক গাড়ি অ্যাক্সিডেন্টে পলাশ হালদারের মৃত্যু হলে ডেভিড রুলিং পার্টির ক্যান্ডিডেট হিসাবে ভোটে দাঁড়ায় এবং জিতে যায়। অবশ্যই সন্ত্রাসের মাধ্যমে। ডেভিড এমএলএ হওয়ার পর এ অঞ্চলে ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। জোর করে জমি দখল, অঞ্চলের মেয়ে বউদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আর কেউ বাধা দিতে গেলে তার লাশ পড়ে থাকে নদী বা রেল লাইনে। আর আমরাও হাত গুটিয়ে বসে আছি, কারণ পশুপতিবাবু টাকার বিনিময়ে এই সমস্ত দুষ্কর্মে ওদের সাথে দিতেন। ওরা বলতে পারেন এই অঞ্চলের মুকুটহীন সম্রাট। আইসি অনির্বাণ রায় স্থির দৃষ্টিতে চাইলেন আলমের দিকে, বললেন, তা আপনি কমপ্লেন করেননি কেন? কার কাছে করব স্যার? পুরো ডিপার্টমেন্টটাই তো করাপ্ট। তারপর এই কেসটার ব্যাপারে বলুন, সন্দেহ করার মতো আছে কেউ? হ্যাঁ স্যার, বছরখানেক আগে ওদের হাতে রেপ হয়েছিল কাজীপাড়ার একটা বছর 24-এর মেয়ে। রাতে অফিস থেকে ফেরার পথে ওই 4 জন মেয়েটিকে রেপ করে। পরদিন মেয়েটি থানায় কমপ্লেন করতে এলে পশুপতি স্যার মেয়েটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং সেই রাতে মেয়েটির বাড়ি গিয়ে মেয়েটি এবং তার বাবাকে ভয় দেখায়। এর 2 দিন পর হার্ট অ্যাটাকে মেয়েটির বাবার এতটা না, সংক্ষেপে বলুন। স্যার, মেয়েটির বাবা ছিল এই অঞ্চলের সেরা ডগ ট্রেনার। যদিও বহুদিন তিনি এই কাজ বন্ধ করে দিয়েছিলেন। মৃত্যুর দিন সকালে তিনি 7টা কুকুরের বাচ্চা নিয়ে এসেছিলেন। আমার বিশ্বাস মেয়েটি এরপর কুকুরগুলিকে গত 1 বছর ধরে ট্রেনিং দিয়ে এই খুনগুলি এক্সিকিউট করেছে। বাহ, সবই তো জানেন, তাহলে মেয়েটিকে অ্যারেস্ট করছেন না কেন? ল অ্যান্ড অর্ডার বলেও তো একটা জিনিস আছে নাকি? এখনো সম্পূর্ণ প্রমাণ পাইনি স্যার, এটা শুধুমাত্র আমার সন্দেহ। ঠিক আছে স্যার, মেয়েটিকে আর জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকবো? না, কি দরকার, চলুন না হয় আমরাই ওর বাড়ি থেকে ঘুরে আসি। যদি প্রয়োজন মনে হয় তখন না হয় থানায় ডাকা যাবে।
ঠিক আছে স্যার, যা বলবেন। তবে আর কি, চলুন এখনই ঘুরে আসা যাক। বলে চেয়ার থেকে উঠতেই আইসির ঘরে ঢুকে এলো ডেভিড, কালু আর হারু। কোনো ভূমিকা না করেই আইসির টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে বলল, পরপর দুটো খুন হয়ে গেল এলাকায়, আপনারা কি করছেন? অনির্বাণ তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক মুহূর্ত ডেভিডের দিকে তাকিয়ে আলমকে ইশারায় যেতে বললেন। তারপর গম্ভীর কণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন, আপনি কে? আমি এই অঞ্চলের এমএলএ ডেভিড বিশ্বাস। বলুন কি ব্যাপার? এলাকায় পরপর দুটো খুন হয়ে গেল, তাদের মধ্যে একজন আপনাদেরই সহকর্মী, কিন্তু আপনারা করছেন কি? এখনো খুনিকে ধরতে পারলেন না? তদন্ত চলছে, এখনো তেমন কিছুই জানা যায়নি। কদিন লাগবে আপনাদের খুনিকে ধরতে? খুন? এগুলো যে খুন তার কোনো প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। হতে পারে কোনো পাগল কুকুরের কর্ম এটা। তাছাড়া যদি খুনই হয় তাহলে আমরা তো আর শার্লক হোমস বা ব্যোমকেশ নই, বা পলাশপুরের সায়নীও নই যে চট করে খুনিকে ধরে ফেলব। দেখুন, তদন্ত চলছে, আশা করছি খুব শীঘ্রই এই কেসের একটা সমাধান আমরা করে ফেলব। তবে আপনি একটু সাবধানে থাকবেন, কেমন? কথাটা শুনে চমকে গেল ডেভিড। সে বিস্মিতভাবে প্রশ্ন করল, কেন? আমি কেন সাবধানে থাকবো? না, কিছু না, এমনি বললাম। আচ্ছা, আপনার সাথে আলাপ হয়ে সত্যি খুব ভালো লাগলো, কিন্তু এখন আমি একটু রাউন্ডে বের হব। নতুন এসেছি, এরিয়াটা একটু ঘুরে দেখব। নমস্কার। ভিতরে ভিতরে অপমানিত বোধ করলেও বাইরে তার বহিঃপ্রকাশ দেখা গেল না ডেভিডের মুখে। সে গম্ভীর কণ্ঠে বলল, এগুলো খুন না খুন নয় সে আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। আজ বিকেলে আমি কলকাতা যাচ্ছি, ফিরবো দিন চারেক পর। তার মধ্যে খুনিকে অ্যারেস্ট করবেন, আর তা না পারলে আপনাদের জন্য অন্য ব্যবস্থা দেখব, বুঝেছেন? তবে ব্যবস্থাটা শুরু হবে 4 দিন পর থেকেই, বুঝলেন? এই বলে দ্রুত আইসির ঘর থেকে বেরিয়ে গেল তারা। তাদের গমনের পথের দিকে তাকিয়ে মৃদু হেসে একটা সিগারেট জ্বালালো আইসি অনির্বাণ। থানার বাইরে বেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো ডেভিড। কালু আর হারুর দিকে তাকিয়ে বলল, আইসি মালটাকে সুবিধার মনে হলো না, ব্যাটাকে একটু টাইট দিতে হবে। আমি ফিরে আসি, তারপর ওর ব্যবস্থা করব। কিন্তু এই 2-3 দিন সাবধানে থাকবি, রাতে না বেরোনোই ভালো, শত্রুর তো অভাব নেই। কোমর থেকে একটা অটোমেটিক পিস্তল বের করে দুবার নাচল কালু। খাঁটি আমেরিকান জিনিস। আরে গুরু, এটা যতক্ষণ আমার কাছে আছে স্বয়ং ইবলিশকেও ভয় করি না আমি, সেখানে কুকুর আবার কি করবে? হ্যাঁ, সাহসিকতা আর সাবধানতার মধ্যে কিছু পার্থক্য আছে। যাই হোক, সন্ধ্যের পর বেরোলে দুজন একসাথে বের হবি, একা একা নয়, বুঝেছিস? সালমার বাড়ির সামনে জিপ থেকে নামলো অনির্বাণ এবং আলম। বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা একতলা ছোট্ট বাড়ি। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে চারপাশটা দেখল ওরা। বাড়ির সামনের রাস্তা ও রাস্তার অপর পাশে আমবাগান। আশেপাশে কোনো বাড়ি নেই। আলম রাস্তার দিকে নির্দেশ করল, চাপা গলায় বলল, স্যার ওই দেখুন, মনে হয় এগুলোই। অনির্বাণ সেদিকে তাকিয়ে দেখল রাস্তায় 7টা কুকুর ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। একটা সাদা, দুটো কালো আর বাকিগুলো লাল। দেশি কুকুর হলেও দেখতে বেশ তেজি। কুকুরগুলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রয়েছে। কেমন ভয় ভয় লাগে দেখলেই। অনির্বাণ বলল, দেখে তো মনে হচ্ছে বেশ ডেঞ্জারাস, কিন্তু এগুলো তো রাস্তার কুকুর। আচ্ছা চলো ভেতরে চলো, দেখি। ওরা গেট খুলে ভিতরে ঢুকল। ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন। উঠোন পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো ওরা।
আলম দরজায় নক করার পর প্রায় সাথে সাথেই দরজা খুলে গেল। অনির্বাণবাবু দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে বয়স 24-25-এর একটা মেয়ে। আলম গম্ভীর স্বরে বলল, থানার বড়বাবু এসেছেন, আপনার সাথে একটু কথা বলতে চান। কথাটা শুনতেই সালমার মুখে খেলে গেল এক বিদ্রূপের হাসি। বলল, আমার সাথে আবার কি কথা থাকতে পারে আপনাদের বড়বাবুর? অনির্বাণবাবু নিজে এগিয়ে এলেন, মৃদু হেসে বললেন, নমস্কার, আমার নাম অনির্বাণ রায়। আমি ধর্মপুরে ঘটে যাওয়া দুটো খুন নিয়ে আপনার সাথে একটু কথা বলতে এসেছি। যদি পারমিশন হয় তাহলে কি ভেতরে আসতে পারি? না স্যার, ভিতরে আসার দরকার নেই, যা বলার ওখান থেকেই বলুন। সালমার এইরকম স্পষ্ট কথায় অবাক এবং বিরক্ত দুই হলেন অনির্বাণবাবু। আলম রেগে গিয়ে কিছু একটা বলতে চেয়েছিল, তাকে হাত নেড়ে নিরস্ত করলেন তিনি। তারপর সরাসরি আক্রমণ শানালেন। আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি আপনার ট্রেনিংপ্রাপ্ত কুকুরদের দিয়ে খুন করেছেন আইসি পশুপতি ঘোষ ও বিশিষ্ট প্রমোটার রহিম শেখকে। স্যার, আপনারা কি আজকাল খুব সাউথ আর হলিউডের সিনেমা দেখছেন নাকি ফেসবুকের ওই পাতি লেখক শঙ্কর সেন শর্মার মতো ফালতু গল্পগুলোর গোগ্রাসে পড়ছেন? কোনটা? আপনাদের কথা শুনে তো আমার সেই কথাই মনে হচ্ছে। আলম আর অনির্বাণবাবু মুখ চাওয়াচাওয়ি করলেন। সালমা আবার বলল, আমার কোনো কুকুর নেই, দেখতেই তো পাচ্ছেন। আর আমার আব্বা খুব ভালো ডগ ট্রেনার ছিলেন, আমি নই। এই মেয়ে, বেশি বাড়াবাড়ি করলে সোজা লকআপে ভরে দেব। বাইরের ওই রাস্তার কুকুরগুলো তোমার নয়? কথাটা শোনা মাত্রই চোখ জ্বলে উঠল সালমার। দৃঢ় গলায় বলল, না, আপনার বাড়ির বাইরে রাস্তায় কোনো কুকুর বসে থাকলে সে কুকুর আপনাদের হয়ে যায় না। আর নেড়ি কুকুরকে ট্রেনিং দেওয়া, আজ অব্দি সে কথা বাস্তবে শুনিনি আমি। আর লকআপে ঢোকানোর কথা, সে তো আপনারা পারেনি। সাধারণ মানুষকে টর্চার করাটাই তো আপনাদের কাজ। সাজানো প্রমাণ দাখিল করতে তো আপনারা ওস্তাদ। এবার নিশ্চয়ই তাই করবেন। সেবার আপনাদের পশুপতি ঘোষ আমাকেও আমার আব্বুকে মিথ্যা কেসে ফাঁসাতে চাইছিল, এবার আপনারা। ভালো, তবে একটা কথা বলি, আপনাদের আইসি আর রহিম শেখের মতো জানোয়ার দুজনের মৃত্যুতে আমি ভীষণ খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমার এবং সকল ধর্মপুরবাসীর প্রার্থনা কবুল করেছেন। জিপে করে থানায় ফিরতে ফিরতে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন অনির্বাণবাবু। কি যেন ভাবছেন তিনি। হঠাৎ আলমের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আচ্ছা আলম, আপনাকে দেখে তো সৎ বলেই মনে হয়, বয়সটাও কম। এটা কি আপনার ফার্স্ট পোস্টিং? রাগত মুখে জিপ চালাচ্ছিল আলম। হঠাৎ অনির্বাণবাবুর প্রশ্নে একটু থতমত খেয়ে গেল সে। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ স্যার। মেয়েটা কিন্তু ঠিকই বলেছে, সিস্টেমটা পৌঁছে গেছে। বুঝলেন আলম সাহেব, সিস্টেমটা পৌঁছে গেছে। নইলে ডেভিডের মতো লোক কখনো এমএলএ হয়? ওদের আমরা কিছুই করতে পারবো না, কিছু না। কিছু করতে গেলেই ট্রান্সফার, সবই তো ওদের হাতে। আর এই যে আমি তার প্রমাণ। এই 20 বছরের সার্ভিস জীবনে 35 বার ট্রান্সফার হয়েছে আমার। কিন্তু যাদের বিরুদ্ধে লড়তে গিয়েছি তারা বহাল তবিয়তে আছে। ল অ্যান্ড অর্ডার কথাটা সকলের জন্য নয়, শুধু সাধারণ মানুষের জন্য। হঠাৎ যেন জ্বলে উঠল আইসি অনির্বাণ রায়ের চোখ। তিনি শান্তভাবে বললেন, যে কাজ বহু বছর আগে আমাদের করার কথা ছিল, এখন সেই মেয়েটি সেই কাজটা করছে। সমাজের আবর্জনা পরিষ্কার করছে। করুক, ভালো, সে তার কাজ করুক। আর এতদিন আমরা যা করে এসেছি তাই করে যাব, অর্থাৎ চুপ করে বসে সবটা দেখে যাব। আলম অবাক হয়ে তাকালো অনির্বাণ বাবুর দিকে। অনির্বাণ বাবু আবারও বললেন, আপনি ভাবছেন এসব আমি কি বলছি, কিন্তু ভেবে দেখুন না, কখন সাধারণ মানুষ আইনটা নিজের হাতে তুলে নেয়? যখন তার দেওয়ালে পিঠ ঠেকে যায়। দেখুন,
ডেভিড বা তার দলবলকে আমরা কিছুই করতে পারবো না। ওরা ক্ষমতাশীল দলের ছত্র ছায়ায় আছে। তাই এবার না হয় কাটা দিয়েই কাটা তোলাটা হোক, কি বলেন? সে জানে অনির্বাণ স্যার ঠিক কথাই বলছেন। সে সৎ অফিসার, অনেক স্বপ্ন নিয়ে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিল সে, কিন্তু চাকরিতে যোগ দিতে সমস্ত স্বপ্ন তার ভেঙে গিয়েছিল কাঁচের ফুলদানির মতো। সে দেখেছে তারা শুধু নেতা মন্ত্রীদের হাতের পুতুল হয়ে রয়ে গেছে। আলম এবার সম্মতি জানালো আইসি সাহেবের কথায়। দুপুর 1:30 নাগাদ মসজিদ থেকে নামাজ পড়ে বেরোতেই পকেটে রাখা মোবাইল মিষ্টি শব্দ করে বেজে উঠল। পকেট থেকে ফোন বের করতেই দেখল অজানা একটা নাম্বার। একটু বিরক্ত হয়ে ফোন ধরতেই অপর প্রান্ত থেকে একটা চাপা ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর শোনা গেল। রহিম শেখ আর পশুপতি ঘোষ, এই দুজনের খুনি কে আমি জানি। কথাটা শোনা মাত্র দাঁড়িয়ে গেল কালু। প্রায় চিৎকার করে উঠল, কে বলছেন? কে বলছেন? আমি কে তা আপনাদের না জানলেও চলবে, তবে একটা কথা বলতে পারি, আপনার বন্ধুর খুন হতে আমি নিজের চোখে দেখেছি। সেই দৃশ্য আমার মোবাইল ক্যামেরায় ধরা আছে। কে কে খুন করেছে রহিমকে? বলবো এত ব্যস্ত কেন? সব কিছুরই তো একটা মূল্য আছে। এক্ষেত্রে মূল্য মাত্র 5 লাখ নগদ। তুই জানিস আমরা কে? আমাদের কাছে টাকা চাইছিস? অপর প্রান্ত থেকে আবার একটা চাপা হাসির আওয়াজ শোনা গেল। এই সিম এবং ফোন সেট দুটোই বেনামে কিনেছি, যে দুটো আজই নষ্ট করে ফেলবো। উপকার করতে চাইছি আর আপনি থ্রেট করছেন। ঠিক আছে, বাই। দাঁড়ান, ফোন রাখবেন না। আমি টাকা দেবো। কখন কোথায় আসতে হবে বলে দিন, সেটা আমি টাকা দেবো। পথে আসুন, আজ রাত ঠিক 11টায় কবরস্থানের পিছনের গেটের সামনে আসবেন। একা আসবেন, বুঝেছেন? এরপরেই কল ডিসকানেক্ট হয়ে গেল। কালু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপরেই ফোন করলো ডেভিডকে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। বিরক্ত হলো। ফোনটা বন্ধ রাখে কেন? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কি যেন চিন্তা করে ফোন করলো হারুকে। 2 বার রিং হতেই ফোন তুলল হারু। কি কেস এই সময় ফোন? সংক্ষেপে পুরো বিষয়টা খুলে বলতেই প্রায় লাফিয়ে উঠল হারু। বলল, আমিও যাব। অবশ্যই যাবি, কিন্তু তুই আমার সাথে যাবি না। আগে গিয়ে লুকিয়ে থাকবি সেখানে। ওর ভিডিওটা পেলে মালটাকে খালাস করে দিবি, আর ওই কবরস্থানেই পুঁতে দিবি। আর আমি সালা টাকা চাইছে আমার কাছে, ওর টাকা পার করছি আমি। দাঁড়া, রহিমের খুনিকে একবার জানলে সালাকে কুচি কুচি করে কেটে ওরই কুত্তাকে দিয়ে খাওয়াবো। রাত 11:05। কালু দাঁড়িয়ে আছে কবরস্থানের পেছনের গেটের সামনে। এদিকটা খুব অন্ধকার। বড় বড় গাছের সারি সার দিয়ে দাঁড়িয়ে আকাশ ঢেকেছে। একটানা ঝিঝির ডাক রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিচ্ছে। হারু আশেপাশেই আছে, জানে কালু। এখানে আসার আগে ফোন করেছিল হারুকে। এমন সময় হঠাৎই প্রবল এক আর্তচিৎকার শুনে চমকে উঠল কালু। হারু, এ তো হারুর গলা। হারু চিৎকার করছে কেন? মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে কোমরের পিছনে গুজে রাখা পিস্তলটা বের করে হারুর কণ্ঠস্বর লক্ষ্য করে ছুটে গেল কালু। কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো সে। ফ্ল্যাশ লাইটের অল্প আলোয় সে দেখল একটা ফণী মনসা ঝোপের পাশে পড়ে প্রবল যন্ত্রণায় ও আতঙ্কে আর্তনাদ করছে হারু। তার সারা শরীর ভেসে যাচ্ছে তাজা রক্তে। তার আর্তনাদ আর ছটফটানিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তার শরীর ছিঁড়ে ফালাফালা করছে 5টা দেশি কুকুর।
দেশি হলেও তাদের প্রত্যেকটিকে দেখে মনে হচ্ছিল যেন প্রত্যেকটি এক একটি ক্ষুধার্ত নেকড়ে। তখনই একটা কালো কুকুর কামড়ে ধরল হারুর গলা। ধারালো দাঁতের প্রবল কামড়ে ছিঁড়ে ফেলল তার টুটি। হারুর গলা থেকে কেমন গোঙানির আওয়াজ ভেসে এলো। দেহটা কয়েকবার কেঁপে উঠে চিরদিনের মতো স্থির হয়ে গেল। এতক্ষণ বিস্ফারিত চোখে দৃশ্যটা দেখছিল সে। প্রবল আতঙ্কে যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল সে। হারুর অন্তিম চিৎকারে যেন সম্বিত ফিরে এলো তার। দাঁতে দাঁত চেপে কাঁপা কাঁপা হাতে পিস্তলটা উঁচিয়ে ধরল সে। এতক্ষণে সে বুঝেছে খুনি নিজেই তাকে ফাঁদে ফেলে এখানে নিয়ে এসেছে। সে ভয় পেয়েছে, প্রবল ভয়। মৃত্যুর আতঙ্ক যে এত ভয়াবহ হয় কোনোদিনও বুঝতে পারেনি সে। তখনই পিছন থেকে একটা মৃত্যু চাপা গর্জন শুনতে পেল সে। পিছনে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেল। আতঙ্কের প্রবল এক কাঁপুনির শীতল স্রোত যেন তার শির দ্বারা বেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে দেখল তার অজান্তেই তারই পিছনে নিঃশব্দে কখন এসে দাঁড়িয়েছে দুইটি কুকুর। পিস্তলটা কুকুরগুলোর দিকে তাক করতে চাইল সে, কিন্তু পিস্তলটা এত ভারী লাগছে কেন? হাতটাই বা এতটা কাঁপছে কেন তার? পা দুটো এত ভারী লাগছে যে এখনই যেন সে পড়ে যাবে। ভয় কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। সে খেয়ালও করেনি অন্য কুকুরগুলিও তখন হারুকে ছেড়ে তার দিকে এগিয়ে এসেছে। তখনই এক নারী কণ্ঠের হাসি শুনতে পেল সে। চমকে তাকাতেই দেখল তার থেকে সামান্য দূরে দাঁড়িয়ে রয়েছে কালো হিজাব পরিহিত এক নারী মূর্তি। সে তাকাতেই নারী মূর্তি বলল, কি হলো কালু শেখ, ভয় পেয়েছ? প্রবল আতঙ্কে চিৎকার করে উঠল কালু শেখ। কে কে তুমি? আমাকে চিনতে পারলে না কালু শেখ? অবশ্য চিনবেই বা কি করে। আমি সালমা, 1 বছর আগে যে তোমাদের হাতে ধর্ষিত হয়েছিলাম। তোমাদের মনে থাকার কথা নয়, কম মেয়ের সর্বনাশ তো তোমরা করনি। কি ভেবেছিলে তোমাদের পাওয়ার আছে, টাকা আছে, তাই যা খুশি করবে আর সবাই তোমাদের অত্যাচার মেনে নেবে? মেয়েদের তো নগণ্য ভাবো, পণ্য ভাবো, তাই না? আজ দেখো দেখো শুধু একজন মেয়ে কি করতে পারে। বলে মৃদু শীষ দিল সালমা। ক্ষমা করো, ছেড়ে দাও আমাকে। সবকিছুর জন্য ডেভিড দায়ী। মুহূর্তের মধ্যে 7টা কুকুর ঝাঁপিয়ে পড়ল তার উপরে। চিৎকার করে উঠল কালু। নিজেকে রক্ষা করার চেষ্টা করতে করতে বারবার ক্ষমা চাইতে লাগলো। চিন্তা করো না কালু, কয়েকদিনের মধ্যেই ডেভিডকে তোমাদের কাছেই পাঠাচ্ছি জাহান্নামে। কিন্তু পুরো কথাটা শুনতে পেল না কালু। সাদা রঙের কুকুরটা যেন প্রবল আক্রোশে এক কামড়ে ছিঁড়ে ফেলেছে তার টুটি। কালুর নিথর দেহটার দিকে তাকিয়ে সালমা নিজের মনেই বলল, রইল বাকি এক। ধর্মপুর থানার আইসি অনির্বাণ রায়ের দিকে তাকালেন পুলিশ সুপার রামনাথ সিং। তার চোখে মুখে বিরক্তি। একটু রাগতভাবে বললেন, মিডিয়া তো ছিঁড়ে খাচ্ছে আমাদের। 1 সপ্তাহে 4 জন খুন, আর তাছাড়া উপর থেকেও তো চাপ আসছে নাকি? কি জবাব দেব আমি? কি করছেন বলুন তো আপনারা? একটার পর একটা রহস্য মৃত্যু ঘটছে, আর আপনারা পায়ের ওপর পা তুলে বসে আছেন। স্যার, আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করছি স্যার। প্রতি রাতে পুরো ধর্মপুর জুড়ে টহলদারি চলছে, সিসিটিভি লাগানো হচ্ছে বিভিন্ন এলাকায়। আমরা সমস্ত ফুটেজ খতিয়ে দেখছি স্যার। আর যা তথ্য প্রমাণ পেয়েছি, এদের সকলেই মারা গিয়েছে একাধিক কুকুরের আক্রমণে। কুকুর? ইয়েস স্যার, দেশি কুকুর।
তো কুকুরগুলোকেই আইডেন্টিফাই করে ব্যবস্থা নিন। আমরা চেষ্টা করছি স্যার, তবে পশুপতি ঘোষ বাদে যে 3 জন মারা গিয়েছে তারা প্রত্যেকেই কুখ্যাত অপরাধী। খুন, রেপ, কিডন্যাপিং, এমন কোনো অপরাধ নেই যে তারা কখনো করেনি। আর সরি টু সে স্যার, পশুপতি বাবু ছিলেন চরম করাপ্ট অফিসার, ও এদের মদতদাতা। আর সব থেকে বড় কথা, ওদের মূল ক্ষমতার উৎস রুলিং পার্টি। আর এদের মৃত্যুতে ধর্মপুরবাসী কিন্তু খুশি হয়েছে স্যার। অনির্বাণবাবু, আমি সবই বুঝি, কিন্তু আমাদের তো সিস্টেমের মধ্যে থেকেই কাজ করতে হবে, তাই না? যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করুন। রাইট স্যার। বলে এসপিকে একটা স্যালুট করে এসপির ঘর থেকে বেরিয়ে এলেন অনির্বাণ। বাইরে বেরিয়ে মৃদু হাসলেন তিনি জানেন পরের মৃত্যুটা কার হবে, কিন্তু সে কথা এসপি সাহেবকে জানানোর প্রশ্নই নেই। তিনি এখন কিছুই করবেন না, কারণ তিনি জানেন এমএলএ ডেভিড বিশ্বাসের মৃত্যু দিয়ে শেষ হবে ধর্মপুরের রহস্য মৃত্যু মিছিলের। আর যতক্ষণ না তা ঘটছে, যাই হোক না কেন, ততদিন তিনি কিছুই করবেন না। দুদিন পর সন্ধ্যায় নিজের বাড়ির দোতলায় ব্যালকনিতে মদের গ্লাস হাতে বসেছিল ডেভিড। মন আজ ভীষণ খারাপ তার। ছোটবেলার সমস্ত বন্ধুরা মাত্র 1 সপ্তাহের মধ্যে মারা গেছে কোনো এক অজানা শত্রুর হাতে। এই ধর্মপুরে এত ভয়ঙ্কর শত্রু তৈরি হলো তার। পুলিশও কিছু করছে না, আর ইচ্ছাকৃত যে তারা কিছুই করছে না সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ডেভিড। আর কিছু না করার পিছনে যে আইসি অনির্বাণ রায়ের হাত আছে সেটাও সে বুঝেছে। আর আইসির ট্রান্সফারের ব্যবস্থাও সে কলকাতায় গিয়েই করেছে, ট্রান্সফারের চিঠি এলো বলে। কিন্তু একটাই প্রশ্ন তার মনে বারবার উঁকি দিচ্ছে, এই খুনগুলির পিছনে আছে কে? সে ভালোই বুঝতে পেরেছে কেউ প্রশিক্ষিত কয়েকটা কুকুরের সাহায্যে খুনগুলো করেছে। সেই খুনির পরবর্তী লক্ষ্য যে সেটা সে আন্দাজ করতে পেরেছে। সারা ধর্মপুর জুড়ে সে লোক লাগিয়ে রেখেছে খুনি সম্পর্কিত কোনো রকম খবরের জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর সে পায়নি। বসে বসে এই সবই ভাবছিল সে। এমন সময় তার পাশে রাখা মোবাইলটা বেজে উঠল। চমকে সেদিকে তাকাতেই দেখতে পেল জাফর ফোন করেছে। জাফরও একজন তার খবরি। ফোন তুলতেই জাফরের উত্তেজিত গলা শুনতে পেল ডেভিড। দাদা দাদা পেয়েছি, একটা জম্পেশ খবর পেয়েছি। হয়তো খবরটা তোমার কাজে লাগবে, বুঝলে? বল। ওই যে কাজীপাড়া আছে না, আর এই কাজীপাড়ার শেষ প্রান্তে আব্দুল ওয়াহাবের যে আমবাগান রয়েছে, সেখানে সালমা বলে একটা মেয়ে আছে। তার বাড়ির সামনে 7-7খানা দেশি কুকুর, 2টো কালো, একটা সাদা আর 4টে লাল। কুকুরগুলোকে মনে হয় মেয়েটাই ট্রেনিং দিয়েছে। এত অবধি শুনে সোজা হয়ে বসল ডেভিড। কাজীপাড়া, সালমা। 1 বছর আগে পশুপতি ঘোষের একটা কথা মনে পড়ল ডেভিডের। পশুপতি ঘোষ বলেছিলেন কাজীপাড়ার একটা মেয়ে তাদের দ্বারা ধর্ষিত হওয়ার পর তাদের নামে থানায় কমপ্লেন করতে গিয়েছিল। কিন্তু পশুপতি ঘোষ বিষয়টাকে এমনভাবে সামলেছিল যে কমপ্লেন করা তো দূরের কথা, তারপর থেকে থানার আশেপাশে যায়নি তারা। অবশ্য সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই মেয়েটির বাবা মারা যায়। কিন্তু নিরীহ সাধারণ একটা মেয়ের তো এত সাহস হবে না এরকম পরিকল্পনা করে খুন করানো। ডেভিড একটু বিরক্ত হয়ে বলল, কি যাতা বলছিস? একটা মেয়ের এত হিম্মত যে 4 জনকে খুন করবে? আরে দাদা, ওর বাবা আনোয়ার হোসেন এই অঞ্চলের খুব বড় ডগ ট্রেনার ছিল। তো দাদা, একটা প্রবাদ আছে জানো তো, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। ফোনটা ডিসকানেক্ট করে কিছুক্ষণ থম মেরে বসে রইল ডেভিড। সামনের গ্লাসে রাখা রঙিন পানীয়তে লম্বা একটা চুমুক মেরে আবার মোবাইলে একটা নাম্বার ডায়াল করল।
অপর প্রান্তে কেউ ফোন রিসিভ করতেই ডেভিড বলল, কাল্টু, আজ রাত 12টায় তুই 3-4 জনকে নিয়ে কাজীপাড়া চৌমাথায় দাঁড়াবি। আর হ্যাঁ, 2 কিলো মাংস কিনে তাতে বিষ মিশিয়ে নিয়ে আসবি। একটা অ্যাকশনে যেতে হবে, বাকিটা রাতেই বলবো, বুঝলি? ফোন রেখে এক চুমুকে পুরো গ্লাস খালি করে উঠে দাঁড়ালো সে। আজ রাতেই বাড়ি থেকে তুলে আনবে কাজীপাড়ার ওই মেয়েটাকে। তারপর রাতেই মেয়েটাকে টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দেবে নদীতে। আর কুকুরগুলো তাদের ব্যবস্থা কাল্টু আর তার দল বলি করবে। বিষ মেশানো মাংস কি আর এমনি এমনি আনতে বলেছে সে? আর নেরি কুকুরগুলো মাংসের লোভ কি সামলাতে পারবে? ওগুলোর ব্যবস্থা করেই মেয়েটিকে তুলে আনবে সে। মেয়েটি খুনি কি খুনি নয় সেটা প্রশ্ন নয়, সন্দেহ যখন মনে ঢুকেছে তখন ছাড় দেওয়ার প্রশ্নই নেই। সে তো পুলিশ নয় যে আইন প্রমাণ খুঁজবে। সন্দেহ হয়েছে, শেষ করে দেবে, খুনি হোক আর না হোক। শোয়ার ঘরে এসে তৈরি হয়ে টেবিলের ড্রয়ার থেকে পিস্তলটা বের করল সে। এমএলএ হওয়ার পর আজ প্রথমবার সেটা হাতে নিল সে। আজ এই অস্ত্র কাজে লাগতে পারে। অনেক দিন পর সেই আদিম উন্মাদনা অনুভব করল সে। ফোন ডিসকানেক্ট করে সালমার দিকে তাকিয়ে হাসল জাফর। বলল, কাজ হয়ে গেছে দিদি। মনে হয় আজ রাতেই সাপটা বেরোবে গর্ত থেকে। কিন্তু তুমি না একটু বেশি রিস্ক নিয়ে ফেললে। একটু এদিক ওদিক হলে শয়তানটা কিন্তু তোমাকেও শেষ করে দিতে পারে। জাফরের সামনে একটা চেয়ারে বসেছিল সালমা। সে হেসে বলল, এছাড়া আর কোনো উপায় ছিল না। তবে চিন্তা করো না জাফর ভাই, আমি তৈরি থাকব। আর তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব, তোমার যেন ভীষণ ভালো হয়। আরে না দিদি, এ আবার উপকার কি? ওই ডেভিডের ওপর আমারও কিন্তু কম রাগ নেই। চোখ জ্বলে উঠল জাফরের। সালমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলতে লাগলো, 3 বছর আগে আমার ফুফাতো বোন ফাতেমাকে ধর্ষণ করে হত্যা করেছিল ওই জানোয়ারগুলো। আমার সাথে ওর নিকাহ ঠিক হয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার। সে রাতে এক বিয়ে বাড়ি থেকে ফিরছিল ফাতেমার আমার চাচাতো ভাই জাভেদ। আসলে রাত হয়ে গেছিল বলে সে ফাতেমাকে বাড়ি অবধি এগিয়ে দিচ্ছিল। কিন্তু বকুলতলার ওই বাঁশ বাগানে ওদের ওই জানোয়ারগুলো আটকায়। ফাতেমাকে টানতে টানতে নিয়ে যায় ওই বাঁশ বনের ভেতরের অন্ধকারে। জাভেদ বাধা দিতে গেলে তাকে নিজের হাতে খুন করেছিল ওই ডেভিড। পরের দিন ওই বাঁশ বনের ভেতরে ফাতেমার বিবস্ত্র ধর্ষিত মৃতদেহ পাওয়া যায়। আর বাঁশ বাগানের বাইরে একটা তেঁতুল গাছের ডাল থেকে ঝুলছিল জাভেদের মৃতদেহ। তখন থানার বড়বাবু ছিলেন পশুপতি ঘোষ। হ্যাঁ, আমার ঘটনাটা মনে আছে। সেই ঘটনা নিয়ে খুব হইচই হয়েছিল। তদন্তের নামে প্রহসন করেছিল ওই পশুপতি ঘোষ। পশুপতি জানোয়ার ও তদন্তের নামে প্রহসন করল। প্রমাণ করলো ফাতেমাকে ধর্ষণ করেছিল আমার চাচাতো ভাই জাভেদ, এবং সেই কুকর্ম করার সময় মৃত্যু হয় ফাতেমার। যে কারণে প্রচণ্ড ভয় পেয়ে দিশেহারা হয়ে শেষে আত্মহননের পথ বেছে নিয়েছিল জাভেদ। এই ঘটনার দিন 2 পর মেয়ের শোকে আমার ফুফা আর ফুপি দুজনেই আত্মহত্যা করে। অন্যদিকে ফাতেমা অন্যান্যদের হারিয়ে আমিও চলতে থাকি প্রতিশোধের আশায়। সুযোগ খুঁজতে থাকি কিভাবে ওদের শেষ করব। আর সুযোগ বুঝে ওদের দলে ফিরে যাই, বিশ্বাস অর্জন করি। কিন্তু সত্যি বলতে ডেভিডের কোনো ক্ষতি আমি করতে পারিনি। সবার প্রথমে রহিম আর ওই বড় বাবুর মৃত্যুতে কি যে ভীষণ খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। শুনেছিলাম কয়েকটা কুকুর নাকি হিংস্রভাবে ছিঁড়ে খুঁড়ে হত্যা করেছে ওদের। আমি তখনই বুঝেছিলাম এই মৃত্যুগুলোর পেছনে কেউ আছে, কিন্তু কে তা তখনও জানতাম না।
তবে কেন জানি না আমার মনে হয়েছিল এরপরে কালু শেখ বা হারুন নাম্বার। কিন্তু সেদিন মসজিদ থেকে বেরিয়ে কালুকে উত্তেজিতভাবে ফোনে কথা বলতে দেখে আমার যেন কেমন সন্দেহ হলো। ওর কথার মধ্যে রাত 11টা আর ওই কবরস্থান কথা দুটো শুনতে পাই। সেই মতো রাত 11টা বাজার অনেক আগেই সেখানে পৌঁছে একটা বড় গাছে উঠে লুকিয়ে থাকি। তারপর সমস্ত কিছু তো আমার চোখের সামনেই ঘটল। তারপর ভাগ্যিস তুমি আমার সঙ্গে দেখা করে আমাকে সাহায্য করার কথা বললে। অবশ্য প্রথমে তো আমি ভয়ই পেয়েছিলাম, কিন্তু তুমি সাহায্য করলে বলেই ইঁদুরটা আজ গর্ত থেকে বের হবে। যাই হোক, এখন অনেক প্রস্তুতি নিতে হবে, শেষ যুদ্ধের প্রস্তুতি। এবার একদম অন্যরকম। রাত 12:30। মৃদু ইঞ্জিনের শব্দ তুলে সালমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো একটা কালো রঙের স্করপিও। গাড়ির ভিতরে অন্ধকারে চুপ করে বসে আছে 5টা লোক। দেখে মনে হচ্ছে ওরা কারোর জন্য অপেক্ষা করছে। এমন সময় অন্ধকার ফুঁড়ে ঠিক ভূতের মতো গাড়ির সামনের দরজায় এসে দাঁড়ালো এক অবয়ব। অবয়বকে দেখে গাড়ির ড্রাইভারের সিটে বসে থাকা ডেভিড মৃদু গলায় বলল, জাফর। হ্যাঁ দাদা, সব ঠিক আছে, আপনি আপনি আসুন। আর কুকুরগুলো কোথায়? সেগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছি দাদা। আরে কড়া ঘুমের ওষুধ মেশানো মাংস ছিল, সব কটা একেবারে কাড়াকাড়ি করে খেয়েছে। ব্যাস, আর কি, কাল দুপুরের আগে উঠবে না। সাব্বাস, এটাই তো চাই। অবশ্য আমরাও বিষ মেশানো মাংস এনেছিলাম কুকুরগুলোকে একেবারে ঘুম পাড়ানোর জন্য। যাক, তুই আমাদের সময় বাঁচালি। দাদা, আরেকটা কাজ করেছি। কুকুরগুলো ঘুমিয়ে পড়ার পর আস্তে করে দরজা ধাক্কা দিলাম, দেখি দরজা খোলা। ব্যাস, ভেতরে ঢুকলাম, দেখি শালি ঘরে বসে এক মনে টিভি দেখছে। তখন এই ধরো 11:15 হবে। চুপচাপ পিছনে গিয়ে ঘাড়ে দিলাম এক রদ্দা। শালি একবার অস্ফুটে আর্তনাদ করে নেতিয়ে পড়ল। আমি শালিকে সেখান থেকে তুলে ওই শোয়ার খাটে বেঁধে রেখে এসেছি। তোমাকে কোনো কষ্টই করতে হবে না, তুমি শুধু ঘরে যাবে আর মস্তি করবে, বাকি কাজ আমি করব। কালটু, তোরা এখানেই থাক। আমার কাজ হয়ে গেলে মেয়েটা শুদ্ধ পুরো বাড়িটা আগুন লাগিয়ে দিবি, চুলে পুড়ে শেষ হয়ে যাবে সব। অবশ্য তার আগে তোরা যদি ইচ্ছে করিস একটু মস্তি তোরাও করতে পারিস। বলে নিজের রসিকতায় নিজেই হেসে উঠল সে। তারপর পকেট থেকে এক গোছা 100 টাকার নোট জাফরের দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এটা তোর পুরস্কার। তুই এখন বাড়ি যা, কাল বিকেলে একবার আমার সঙ্গে দেখা করবি, কেমন? মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো জাফর, কিন্তু সেখান থেকে যাওয়ার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। ডেভিড অবাক হয়ে বলল, কি রে, আর কিছু বলবি? জাফর মাথা নিচু করে মাথাটা একটু চুলকে নিয়ে সলজ্জ স্বরে বলল, দাদা, মানে আমিও যদি ওদের সাথে একটু মস্তি আর কি। ডেভিড কয়েক মুহূর্ত বিস্ময়ে ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল জাফরের দিকে। তারপরেই অট্ট হাসিতে ফেটে পড়ল। সাবাস বেটা, ঠিক আছে, তুইও মস্তি করিস। তুই এত কিছু করেছিস, এটুকু তো তোর অধিকার আছেই। কথাটা শেষ করে গাড়ি থেকে নেমে একবার আড়মোড়া ভেঙে সালমার বাড়ির দিকে এগিয়ে গেল ডেভিড। মেন গেট খুলে বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করল সে। ডেভিড মেন গেট খুলে ভিতরে চলে যাওয়া পর্যন্ত সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাফর। অন্ধকারে গাড়ির ভিতর থাকা কেউ লক্ষ্য করল না জাফরের মুখে ফুটে উঠেছে এক রহস্যময় হাসি। প্যান্টের পকেট থেকে একটা মদের বোতল বের করে গাড়ির ভিতরে থাকা কাল্টুর দিকে বাড়িয়ে ধরল জাফর। হেসে বলল, মস্তির আগে শরীরটা একটু গরম করে নাও কাল্টু ভাই, মস্তিটা জমবে ভালো, হেভি টনিক। শালা তুই তো একদম তৈরি মাল।
এখন এই জিনিসটাই তো দরকার ছিল। না, তুই অনেক দূর যাবি। কথাটা শেষ করে ঢকঢক করে অনেকটা পানীয় গলায় ঢেলে বোতলটা বাড়িয়ে দিল পিছনে বসা তার অপর সঙ্গীর দিকে। তারপর জাফরের দিকে তাকিয়ে বলল, কি রে, তুই খাবি না? আছে, আরেকটা আছে। আরে আজ আনন্দের দিন, না খেলে হয়? আরে খাও খাও। কয়েক মুহূর্তের মধ্যেই বোতলটা শেষ হয়ে গেল। গাড়ির মধ্যে থাকা 4 জন মিলেই বোতলটা শেষ করে ফেলেছে কয়েক মুহূর্তের মধ্যেই। অন্য বোতলটা কাল্টুর দিকে বাড়িয়ে দিয়ে জাফর বলল, এটাও শেষ করো, আজ ফুল মস্তি, ফুল। কিছুক্ষণের মধ্যে সেই বোতলটাও শেষ হয়ে রাস্তায় গড়াগড়ি খেতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ গাড়ির দরজায় হেলান দিয়ে সালমার বাড়ির দিকে চেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল জাফর। তারপর হঠাৎ গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, কাল্টু ভাই, ও কাল্টু ভাই, কাল্টু ভাই, ও কাল্টু ভাই। ভিতর থেকে কোনো উত্তর এলো না। আর উত্তর আসবেই বা কিভাবে? কড়া ঘুমের ওষুধ মেশানো মদ খেয়ে কাল্টু ও তার দলবল গভীর নিদ্রায় আচ্ছন্ন। মৃদু হাসল জাফর। কাল্টু এবং তার দলবল আর ডেভিডদের মধ্যে কোনো তফাৎ নেই। রাজনৈতিক দলের ছত্রছায়ায় ডেভিডের মতো বেড়ে উঠেছে এরাও। সমাজের প্রাণঘাতী জীবাণু এরা। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যদিও এটা তার পরিকল্পনা ছিল না, কিন্তু এই নৃশংস কাজ তাকে আজ করতেই হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির অয়েল ট্যাঙ্কের ঢাকনা খুলতে শুরু করল সে। ওদিকে বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করে কয়েক মুহূর্ত থমকে দাঁড়ালো ডেভিড। সমস্ত বাড়িটা অন্ধকারে ডুবে আছে। কেমন যেন একটা ভৌতিক পরিবেশ। কিন্তু ডেভিড সেসব পাত্তাই দিল না। সে তখন আগত শরীরী খেলার চিন্তায় মগ্ন। সদর দরজায় মৃদু ঠেলা দিতেই ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে দরজাটা খুলে গেল। ঘরের ভিতর নিশ্ছিদ্র অন্ধকার। আলো জ্বালানোর দরকার। সুইচ বোর্ডটা কোন দিকে? পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে দেখল সেটা পকেটে নেই। তার মানে মোবাইলটা গাড়িতে রয়ে গেছে। বিরক্ত হয়ে নিজেকে নিজে গালি দিল সে। বুঝ শালা, ফোনটা গাড়িতেই ফেলে এসেছি। শোয়ার ঘরটা কোন দিকে কে জানে? এই অন্ধকারে কিছুই তো দেখা যাচ্ছে না। অন্ধকারে এদিক ওদিক তাকাতেই হঠাৎ চমকে উঠল সে। ঘরের মধ্যে সবুজ রঙের ওগুলো কি জলজল করছে। তখনই পিছনে সদর দরজায় একটা খুট করে শব্দ হলো। কেউ দরজা বন্ধ করল কি? বুকটা ধরাস করে উঠল ডেভিডের। কেউ কি ফাঁদে ফেলতে চাইছে তাকে? তখনই একটা মৃদু শীষের আওয়াজ এবং তার সাথে অনেকগুলো কুকুরের মৃদু গর্জন শুনতে পারল সে। প্রবল আতঙ্কে শিউরে উঠে কোমরের পিছন থেকে পিস্তলটা টেনে বের করল সে। কিন্তু কিছু করার আগেই কিছু একটা প্রবল জোরে কামড়ে ধরল তার হাতের কবজি। প্রবল যন্ত্রণায় চিৎকার করে মাটিতে বসে পড়ল ডেভিড। পিস্তলটা খসে পড়ল হাত থেকে। তখনই ঘরের আলোটা জ্বলে উঠল। প্রবল যন্ত্রণায় ও একরাশ আতঙ্ক নিয়ে ডেভিড দেখল প্রবল আক্রোশে তার হাত কামড়ে ধরে আছে একটা সাদা রঙের কুকুর, এবং তার থেকে মাত্র হাত পাঁচেক দূরে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে এক নারী মূর্তি, সালমা। সালমা আর তার মাঝে দেওয়াল তুলেছে 6-6টা কুকুর। হিংস্রতা যেন ঝরে পড়ছে কুকুরগুলির চোখ থেকে। প্রবল আতঙ্কে চিৎকার করে উঠতে গেল ডেভিড, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। একটা মৃদু শীষ দিতেই সাদা কুকুরটা ডেভিডের কামড়ে ধরা হাত ছেড়ে ফিরে গেল সালমার কাছে। সালমা কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিতে কুকুরটা সালমার পায়ের পাশে বসে পড়ল। ডেভিডের তখন অবস্থা বেশ শোচনীয়। হাত থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। প্রবল যন্ত্রণা হচ্ছে।
ডেভিড হাত চেপে ধরে সালমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে চাইল। সালমা কেটে কেটে বলল, কি হলো ধর্মপুরের দুর্দণ্ড প্রতাপ মুকুথিন সম্রাট ডেভিড বিশ্বাসের? হাওয়া ফুস হয়ে গেল? এসো, আমাকে রেপ করবে না? তোমার পৌরুষত্ব প্রমাণ করবে না? এসো। ডেভিড কিছু বলল না, শুধু আতঙ্কিত দৃষ্টিতে একবার কুকুরগুলোর দিকে একবার সালমার দিকে তাকাতে লাগলো। সালমার হিস হিসে গলায় আবার শোনা গেল, কি ভাবো নিজেকে তোমরা? যা খুশি করবে আর মানুষ নীরবে সমস্ত অত্যাচার সহ্য করে যাবে। আজ তোমার পাপের হিসেব হবে। তাই তো জাফরের সাহায্যে টোপ দিয়ে তোমাকে নিয়ে এসেছি। তোমার বন্ধুদের মেরেছি, এবার তোমার পালা। মরিয়া হয়ে উঠল ডেভিড। কিছু একটা করতেই হবে তাকে, নইলে রহিম, কালু, হারু বা পশুপতি ঘোষের মতো তাকেও প্রচণ্ড কষ্টদায়ক মৃত্যুবরণ করতে হবে। তখনই চোখে পড়ল তার থেকে মাত্র 1 হাত দূরত্বে ঘরের দেওয়ালের সামনে পড়ে রয়েছে পিস্তলটা। মুহূর্তেই মনস্থির করে নিল সে। সালমার কিছু বোঝার আগেই পিস্তলটা লক্ষ্য করে ঝাঁপ দিয়ে পিস্তলটা মেঝে থেকে কুড়িয়ে নিয়েই ট্রিগার টেনে দিল সালমাকে লক্ষ্য করে। সমস্ত ঘরে যেন বজ্রপাত হলো। বারুদের গন্ধে ভরে উঠল সমস্ত ঘর। একটা অস্ফুট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল সালমা। কুকুরগুলিও এহেন শব্দে হকচকিয়ে গিয়েছে, ভয় পেয়েছে তারাও। এই সুযোগ আর দেরি করল না ডেভিড। এক লাফে মেঝে থেকে উঠে ছুটে গেল দরজার দিকে। দরজা খুলে ছুটে গেল গাড়ি লক্ষ্য করে। গুলির আওয়াজে পাড়ার লোকজন উঠে পড়েছে নিশ্চয়ই, এক্ষুনি এদিকে ছুটে আসবে। নতুন আইসিটা পশুপতি ঘোষের মতো নয় যে সব কিছু সামলে নেবে। আর এমন অবস্থায় ধরা পড়লে সংসদপত্র যাবেই, সাথে পার্টিও তার উপর থেকে হাত তুলে নেবে। তাই এই মুহূর্তে পালানোই বুদ্ধিমানের কাজ। ঘরের বাইরে বেরিয়ে এক দৌড়ে সদর দরজা খুলে রাস্তায় এসে পৌঁছালো সে। রাস্তার অপর পারে গাড়িটি দাঁড় করানো রয়েছে। এখনই গাড়ি চালিয়ে পালাতে হবে এখান থেকে। কালটুরা গাড়িতেই রয়েছে। তখনই একটা চিন্তা মাথায় এলো, গুলিগুলোর আওয়াজ শুনে কালটুরা ছুটে এলো না কেন? কিন্তু সেই চিন্তা কয়েক মুহূর্তই মাত্র স্থায়ী হলো, কারণ সদর দরজা খুলে রাস্তায় পা দেওয়ার সাথে সাথে প্রবল বিস্ফোরণের শব্দ হলো এবং পর মুহূর্তেই রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠল। ব্যাপারটা এত অতর্কিতে ঘটল যে ডেভিড নিজেকে সামলাতে পারল না। মুখ থুবড়ে সেখানেই উল্টে পড়ল সে। পিস্তলটা আবার ছিটকে পড়ল হাত ফসকে। ঠিক তখনই তার পিছনে একটা চাপা গর্জন শুনতে পেল সে। পর মুহূর্তেই 7টা কুকুর ঝাঁপিয়ে পড়ল তার উপরে। ধারালো দাঁত দিয়ে ফালা ফালা করতে লাগলো ডেভিডের শরীরটাকে। প্রবল যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠতে লাগলো ডেভিডের শরীরটা। তার প্রবল চিৎকারে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। সালমার যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। সালমা দেখল সে হসপিটালে বিছানায় শুয়ে আছে। বাম কাঁধে ভীষণ যন্ত্রণা, সেখানে ব্যান্ডেজ বাঁধা। তার সামনে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে 3 জন ব্যক্তি। একজন জাফর এবং অন্য 2 জন ধর্মপুর থানার নতুন আইসি অনির্বাণ রায় এবং সাব ইন্সপেক্টর আলম। ধরফর করে উঠে বসতে গেল সালমা। কি করছেন কি? উঠবেন না এখন, শুয়ে থাকুন, শুয়ে থাকুন। সালমা মুখ ঘুরিয়ে সকলকে একবার দেখে প্রশ্ন করে, আমি আমি এখানে কেন? আপনি উত্তেজিত হবেন না। গতকাল রাতে আমরাই আপনাকে এখানে এনেছি, আর ভয়ের কোনো কারণ নেই। গুলি আপনার বাম কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে। ইউ আর অ্যাবসলিউটলি সেফ নাও। ডেভিডের কি হলো? গতকাল রাতে আপনার বাড়ির পাশে একটা পুড়ে যাওয়া গাড়ির ভেতরে ডেভিড বিশ্বাস আর তার কয়েকজন সহযোগীর মৃতদেহ পেয়েছি আমরা। গাড়িটা যে কোন কারণে এমনভাবে পুড়ল তা এখনও জানা যায়নি।
জাফরকে আপনার কাছে আমিই পাঠিয়েছিলাম, সব কিছু প্ল্যান অনুযায়ী হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ একটা ক্রিমিনালকে শেষ করার জন্য। যাই হোক, এখন আমরা উঠছি, আপনি ভালো হয়ে উঠুন তাড়াতাড়ি। আপনার পোষ্যরা আপনার বাড়িতে অপেক্ষা করছে আপনার জন্য। চলি। স্যার, ডেভিড ও অন্যান্যদের কি করছেন কি? ও কথা ভুলেও বলবেন না। ন্যায় প্রতিষ্ঠার জন্য কখনো কখনো অন্যায় করতে হয়। তাছাড়া তদন্ত চলছে, তদন্ত চলতেই থাকবে। তবে আমার বিশ্বাস এগুলো সবই অ্যাক্সিডেন্ট। যাই হোক, আপনি রেস্ট নিন, আমি চলি। সকলে বেরিয়ে গেলে তাদের গমনের পথের দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সালমা, এবং একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজল সালমা। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খুশি, সৌরভ, রাজ, বাল্মীকি, নীল, শুভম, রমাকান্ত, অরূপ, দীপ্তিমান, নীলাঞ্জন ও শুভঙ্কর। স্ক্রিপ্টিং তিতলি। পোস্টার, সাউন্ড এডিটিং এবং গল্প পাঠে আমি শুভঙ্কর। গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।